নামের বলতে হ্যাঁ আগে আমার নাম প্রদীপ ছিল, তবে তনুবাবু রাজনীতি রেখেছেন বিশ্বনাথ চক্রবর্তী প্রথম জাস্ট ছবি প্রত্যাবর্তন ঘটে। প্রথম ছবি 2015 রিলিজ হয় এবং তারপর বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং সিরিয়ালের জনপ্রিয় নায়ক প্রতীক সেনের কাছে। তো প্রতীক সেন নামটা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের দেয়া। ওনার আসল নামটা অনেক দর্শক বন্ধুই জানেন না, ওনার মুখ থেকে আজকে আমরা শুনে নেব ওনার অভিনয় জগতে আসার কথা এবং ওই প্রতীক সেনের নামের জন্মের কথা। প্রতীকদা নামের বলতে হ্যাঁ আগে আমার নাম প্রদীপ ছিল, তবে তনুবাবু রাজনীতি রেখেছেন বিশ্বনাথ চক্রবর্তী প্রথম জাস্ট ছবি করেছিলেন। সেই সময় থেকে আমি নামটা চেঞ্জ হয়, তখন থেকে আমার নাম প্রতীক। আর অভিনয় জগতে আসে একদম শুরুতে আমার ফিল্ম দিয়েই প্রত্যাবর্তন ঘটে। প্রথম ছবি 2015 রিলিজ হয় এবং তারপর 2009-তে আমার প্রথম ছবি রিলিজ হয় এবং তারপরে 2016-তে আমি আবার এই ধারাবাহিকে কাজ করতে শুরু করি এবং তারপর থেকে স্টিল আমি 2023 ধারাবাহিকেই কাজ করছি। তো প্রথম সিনেমার নামটা প্রথম সিরিয়ালের নাম? প্রথম সিনেমার নাম হচ্ছে প্রেম বন্ধন আর সিরিয়াল হচ্ছে কোকাবাবু। হ্যাঁ, সিরিয়াল তো কোকাবাবু। তো আর তরুণ মজুমদারের ভালোবাসার বাড়ি ছবিতে আপনি ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেন। তনুবাবুর ছবিতে হ্যাঁ ভালোবাসার বাড়ি লাভলি জার্নি ছিল সেই সময়। তনুবাবুর ওটাই শেষ ছবি এবং আমি খুব এক্সাইটেড ছিলাম ঋতুদির এগেন্সে কাজ করার জন্য, কারণ ঋতুদি অত বড় মাপের একজন অভিনেত্রী, ওনার সাথে কখনো কাজ হবে, তনুবাবুর মতো এত ইনস্টলওয়ার্ড পরিচালক, তার সাথে যে কখনো কাজ হবে এটা কখনো আমি ভাবিনি না। যাই হোক, তো ফাইনালি ওনার সাথে কাজ হয় এবং ওনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আজকের দিনে আমার অভিনয় জীবনে অনেক কাজে দেয়। তো অফারটা কার কাছ থেকে আসে, তরুণবাবুর কাছ থেকে না ঋতুদির কাছ থেকে? না, ঋতুদি বা তরুণবাবুর কাছ থেকে নয়। আমাকে প্রথমে বাপাদিত্য বন্দ্যোপাধ্যায় সেই সময় একটা ছবি করছিলেন। সেই ছবি করার সময় ছবির নাম ছিল সোহরা ব্রিজ। ওটা 2015-তে ইন্ডিয়ান প্যানোরামা সিলেক্ট হয় এবং গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে ওই ছবিটা চলেছে। সেই সময়তে স্বজনদা ছিলেন, উনি তনুবাবুর কাছে আমার কথা বলেন এবং তনুবাবু সেই সময় কিন্তু ফ্রেশ ফেস খুঁজছিলেন। সেই সময় ওর সাথে গিয়ে দেখা করে উনি আমাকে একটা জিজ্ঞেস করেন যে তুমি কি কবিতা পারেন কি না বা কী ধরনের এর আগে অভিনয় করছেন। এই সমস্ত জানার পরে উনি আমাকে সিলেক্ট করেন যে এই স্ক্রিপ্টটা দিচ্ছি, এর মধ্যে কতগুলো কবিতা আছে, এগুলো যদি আপনি মুখস্থ করে আসতে পারেন তারপরে আমি আপনার সাথে কথা বলে আমরা জিনিসটাকে ফাইনাল করি। এবং পরবর্তীকালে তনুবাবুকে যাই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি, উনি আমাকে অনেকগুলো উপদেশ দেন কবিতা কীভাবে বলতে হয়। ছবিতে অনেক কবিতা থাকে, ওনার নিজের লেখা অনেক কবিতা ছিল, সেগুলো ভালো লাগার পরে এবং তখন আমি জানতে পারি যে ঋতুদি আমার এগেনস্টে কাজ করছেন। তো তনুবাবু বলেছিলেন যে ঋতু কিন্তু প্রত্যেকটা সিনে খুব ভালো কাজ করবে, তখন অতটাই ভালো কাজ করতে হবে। তো বাকিটা ছবি যখন হয়েছে তখন আমি লাকি এবং ছবিটা সবাই দেখেছেন দর্শক। তারপরে সিরিয়ালে স্নেহাশিস চক্রবর্তী কোকাবাবু, তো স্নেহাশিস চক্রবর্তীর কাছে আপনার নামটা কিভাবে সাজেস্ট হয়? মানে যেমন স্টার থেকে আমাকে বলেছিলেন যে অনেকবার সিরিয়ালের জন্য সে সময় ঠিক করেছিলাম যে আমি সিরিয়াল কখনোই করবো না, ফিল্মই করবো। তো একটা সময় আসে যে আমি ঠিক করে যে আমি সিরিয়াল করবো এবং সেই সময় স্নেহাশিসরা একটি নতুন কাউকে খুঁজছিলেন সিরিয়াল লঞ্চ করবেন বলে। সেই সময় স্নেহাশিসের সাথে আমার আলাপ হয়, স্নেহাশিসের কাছে যাই, দেখা করি এবং অনেকক্ষণ আমাদের কথাবার্তা হয় এবং উনি আমাকে বলেন যে আমি এটা এরকম ধরনের চরিত্র করছি। সেই সময় ফিমেল সেন্ট্রিক সিরিয়ালই হতো, তার আগে কোনো মেল সেন্ট্রিক সিরিয়াল আমাদের এখানে হয়ই লাস্ট 20 ইয়ার্সের পরে এটা কখনো হয়নি। ওটাই ফার্স্ট মেল সেন্ট্রিক ছিল, যেটা একটা নাম ভূমিকা অভিনয় করেছিলেন কোকাবাবু। রেস্ট ইজ হিস্ট্রি। মানুষের ভালো লাগে, অত ITRP রাতে 10:30টার সময় 10.9 10.5 TRP ছিল।
অ্যান্ড সুপার ডুপার হিট, সবাই খুব ভালো লেগেছে। তো স্নেহাশিসদার সঙ্গে আর কোনো কাজ করেছেন? না, সেটা আর কোনো কাজ নেই, তবে ভবিষ্যতে ডেফিনেটলি কাজ করার খুব ইচ্ছা আছে। স্নেহাশিসদার থেকে তো অনেক কিছু শিখেছি, ওনার বলা প্রত্যেকটা ডায়লগ কীভাবে মোটিভেশন, কীভাবে ডায়লগ ডেলিভারি হবে, প্রত্যেকটা গ্রাফিক্স কীভাবে করতে হয়, এবং উনি আমাকে এতটাই ভরসা করেছিলেন যে সেই সময় কান্তাবাই নামে একটা চরিত্র উনি কিছুজনকে ইন্ট্রোডিউস করেছিলেন, যেখানে আমি সেজে পাঠ করতে হতো। সেটা এতটাই সুপার হিট হয়েছিল যে সেটা 2 সপ্তাহ চলার কথা ছিল, কিন্তু চলেছিল প্রায় 3 মাসের কাছাকাছি। তো খুব ভালো লেগেছে আমার সাথে কাজ করে, আমি ভবিষ্যতে আবার কাজ করতে চাই। লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালগুলোতে একের পর এক মুহূর্ত খুব ডেফিনেটলি লীনাদির সাথে কাজ করেছিলাম। লীনাদির হাউসে কাজ করা আমার বরাবর করেছিল। লীনাদির সাথে আমার 9 মাস আগে দেখা হয়েছিল এবং লীনাদির সাথে আমি কথা বলছিলাম লীনাদির সাথে কাজ করবো। সেই সময় একটা প্রজেক্টের সাথে সামাও সেই প্রজেক্টটা হয়নি, এবং তার 9 মাস পরে লীনাদির সাথে আমার দেখা হয়। তখন আমি কোনো কাজ করিনি খবর পরে, এবং লীনাদিকে আমি বলি যে করলে আপনার সাথে আমি করবো। তো লীনাদির সাথে আমি আবার যোগাযোগ যখন হলো তখন লীনাদি মহলের কথা বললেন এবং সিরিয়ালটা আমরা করলাম একসাথে। তো অসাধারণ লেখনি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাকি সিরিয়ালটা সবাই দেখেছেন, জানেন। আচ্ছা, এই বর্তমান সিরিয়ালটা সম্পর্কে যদি কিছু বলেন। এখানে আমি যে চরিত্রটা করছি তার নাম অনির্বাণ গুহ, ডক্টর অনির্বাণ গুহ। তিনি একজন খ্যাতনামা যশস্বী ডক্টর, যাকে ধন্বন্তরী বলে তার গ্রামের মফস্বলের সবাই। এবং মফস্বলের একটি হসপিটালে তিনি হসপিটালটাকে রান করান, সেখানটা তিনি হেড অফ ডিপার্টমেন্ট। আর খুব স্ট্রিক্ট, রোগী ছাড়া উনি আর কিছু বোঝেন না, মানুষকে সেবা করাই নিমজ্জিত, এবং সেটার মধ্যে উনি থাকতে চান। এরই মধ্যে ইন্টার্নশিপ করার জন্য রাধিকা ওখানে আসেন, রাধিকার সাথে আলাপ হচ্ছে, এবং এখন রাধিকার সাথে বাথরুমবাদ এবং অনেক রকমের কথা কাটাকাটি বা দেখতেই পাচ্ছে। এবার ভবিষ্যতে লীনাদি কীভাবে লিখবেন সেটা আমরা খুব এক্সাইটেড যে লীনাদি লেখন তো অসাধারণ, লীনাদি এরপরে কীভাবে লিখবেন, শৈবালদা কীভাবে জিনিসটাকে আরো আগিয়ে নিয়ে যাবে, সেটা লীনাদি লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল গঙ্গোপাধ্যায়ের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এবার আপত্তি না থাকলে কিছু পার্সোনাল, যেমন ছোটবেলা কিভাবে কেটেছে, অভিনয় কিভাবে এলেন? ছোটবেলায় কিভাবে কেটেছে মানে 5টা বাচ্চার মতনই কেটেছে, কোনো অস্বাভাবিক কিছু না। তবে হ্যাঁ, আমার দেওঘরে কেটেছে সম্ভবত। দেওঘরে আমাদের পৈতৃক বাড়ি, দেওঘরে ওখানে আমাদের পৈতৃক বাড়ি, ওখানে অনেকদিন থেকেছি। এখন আর ওখানে থাকা হয় না, কর্মসূত্রে আমি কলকাতাতেই থাকি। তো এখানেই বহু বছর ধরে আছি। আর ছোটবেলায় বই প্রচুর পড়েছি, প্রচুর গান শুনতাম, ছোট থেকে গানের প্রতি আমার খুব নেয়। আর প্রচুর টিভি দেখতাম, কিন্তু প্রচুর ফিল্মস দেখতাম, কিন্তু কখনোই ভাবিনি যে অভিনয় জীবনে আসবে। কিন্তু ভগবান, মানুষ ভাবে এক, ভগবান করে আর। তো ওই ক্ষেত্রেও তাই, কখনোই ভাবিনি আই ওয়ান্ট টু বিকাম স্টার, বিকাম অ্যান অ্যাক্টর। কিন্তু সেই আমি অ্যাক্টিং করছি বা এখন সবার সঙ্গে আছি। হ্যাঁ, তো মানে আপনি বলেছিলেন আপনারা দাদার ছেলের সঙ্গে আপনার খুব ভালো, এই বাচ্চাটা খুব ভালো লাগে, সে সম্পর্কে সে এখন কত দাদার ছেলে বলতে? ছিলেন? হ্যাঁ, বলুন, বুঝতে পারি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের পরিবারের সঙ্গে সবাই যুক্ত ছিলেন একটা জেনারেশন আগে। আমার ঠাকুরদা হচ্ছেন বিজলী বরণ সেন, উনি মানিক ছবি ডিরেকশন করেছেন, ভালোবাসা ছবি ডিরেকশন করেছেন। আমার মায়ের বাবা যিনি আছেন, আমার দাদু, তিনি হচ্ছেন অমর দত্ত, সুভাষ বোস, বিজু বসুর ছবি করেছেন। হি গট দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন 1966 ফর বেস্ট অ্যাক্টর। এই ব্যাকগ্রাউন্ডগুলো ছিল, সেগুলো আমি কখনোই আগে জানতাম না, বড় হয়ে জেনেছি। মাঝখানে একটা জেনারেশন আমাদের ছিল না, তো এই ব্যাগটা হঠাৎ করে কিভাবে, নিজের ইচ্ছা হয় না কোথা থেকে অফার পাই? মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা না, বা অন্য মানে কাজ করার তো 10টা বছর চাকরি আমার কখনোই ইচ্ছে ছিল না। সেই জন্য আমি সবসময় বলতাম, তো বাড়িতে বলাতে আমার মাই আমাকে বলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি ট্রাই করো, ফিল্মে কোনো টাইমের বার নেই, তুমি ভালো কাজ করলে তোমার অনুযায়ী তুমি কাজ করতে পারো। তো সেই জন্যই এখানে চলে আসে, এবং প্রচুর স্ট্রাগল করে একটা সময়তে বিভিন্ন হাউসে যোগাযোগ করা, তারপরে ছবির জন্য সুযোগ পাওয়া, সেখানে ছবি রিলিজ হওয়া থেকে শুরু করে আজকের 2023 এখনো কাজ করতে যাচ্ছে দর্শকদের আসে। আচ্ছা, কোনো বর্তমানে কোনো নতুন ছবির অফার আছে? ছবির সাথে অনেকগুলো ছবির সাথে কথা হয়েছে, কিন্তু ছবি নিয়ে কথা হয়েছে, কিন্তু কোনোটা হয়তো মনে ধরছে না, বা কোনোটা হয়তো অন্য কোনো বিশেষ কারণে আগেই হচ্ছে না। ভবিষ্যতে ছবি করার খুবই ইচ্ছা আছে, কিন্তু ধারাবাহিক কমপ্লিট করে ছবি করাটা একটু টাফ। তাও ছবি করার জন্য সুযোগ সময় বার করা যায়, যদি ছবিটা ভালো লাগে বা পরিচালকের যদি ভালো লাগে, সবটাই হতে
আর স্কুল কলেজ সম্বন্ধে কিছু বলুন। স্কুল কলেজ সম্বন্ধে আমি স্কুলে পড়িনি, কলেজে পড়িনি, আমি একটু অশিক্ষিত মানুষ, কোনো রকমে এখানে জীবিকা নির্বাহ করছি। সেরকম কি? এটাই সত্যি। আর কোনো পেশার কেউ আছে, কার অনুপ্রেরণায় মা ছাড়া আর কেউ আছে? মা ছাড়া সব জনতা আছে, যারা সাধারণ মানুষ আছে, দর্শকরা আছেন, যাদের জন্য আমি চেষ্টা করি যে তাদের মাঝখানে ঢুকে তাদেরকে বিনোদিত করার। তারা কতটা নেবেন বা কতটা আমার গ্রহণযোগ্যতা সেটা তারাই ঠিক করবেন। প্রত্যেকটা অভিনেতার ক্ষেত্রেই তাই, যারা শিল্পী তাদের ক্ষেত্রেই তাই, তারা ঠিক করে দিতে পারে না তারা কতটা জনপ্রিয় হবে, কি হবে, সেটা সমস্ত দর্শকদের হাতে। সেটা চিত্রশিল্পী থেকে শুরু করে চলচ্চিত্র শিল্পী সব এক। তো এখানে আমার ক্ষেত্রেও তাই, আমি তাই চেষ্টা করছি। দর্শকদের অনুপ্রেরণা। হ্যাঁ, ডেফিনেটলি জীবনে বড় হওয়ার জন্য যে পারিপার্শ্বিক মানুষগুলোকে অনুপ্রেরণা হয়। যে আমরা যেমন দেখি যে একটা খুব সাধারণ বাড়ির মানুষ যে আস্তে আস্তে বিজনেস করে অনেক বড় একটা বিজনেস টাইকুন মানে, তো সেটাই তো অনুপ্রেরণা হওয়া উচিত যে উনি যদি পারেন আমি কেন পারবো। যদি সেই খিদেটা থাকে, যদি না মনে হয় যে হ্যাঁ আমার একটা ছোট্ট রোজগার হচ্ছে তার মধ্যে আমার চলে গেল, যদি মনে হয় যে আমি অনেক বড় কিছু করতে চাই, তাহলে আমার রিস্ক তো নিতেই হবে। সেটা যে কোনো ক্ষেত্রে হোক, বিজনেস হোক, সেটা পলিটিক্স হোক, সেটা অভিনয় হোক, যে কোনো পেশা, সাংবাদিকতা হোক, পুলিশ হোক, ডক্টর হোক, যাই হোক। দর্শকদের জন্য কোনো মেসেজ আছে? হ্যাঁ, মেসেজ একটাই যে আপনারা এতদিন ধরে আমাকে ভালোবেসেছেন, সহ্য করেছেন, সেটা ভালোবেসেছেন বলি। আর ভবিষ্যতে এইভাবে ভালোবাসতে থাকবেন। আমি অঙ্গীকার করছি আপনাদের সঙ্গে সামনে যে আমি আপনাদেরকে ভালোভাবে বিনোদিত করার চেষ্টা করবো, আপনাদেরকে প্রচুর আনন্দ দেওয়ার চেষ্টা করবো, ভালো ভালো অভিনয় করবো, যাতে আপনারা দেখে অনেক ভালো করবেন। আর এখনো অব্দি জীবনে প্রেশার কেউ এসছে? না, এখন পর্যন্ত জীবনে স্পেশাল কেউ আসে। আর ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে কি, ডিরেকশনে আসার বা প্রডিউসার হওয়ার? হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রিতেই থাকার ইচ্ছা আছে, সেটা ডিরেকশন হোক বা প্রোডাকশন হোক, দুটোর মধ্যেই। তবে এখন আমি অনেক নবিশ, আরো অনেক শেখা বাকি, আরো অনেক পথ চলা বাকি। তবে ভবিষ্যতে ডেফিনেটলি নিজের প্রোডাকশন হাউস বা নিজের কাজ সমস্তটাই করতে চাই। ঠিক আছে, আজকের মতো প্রতীকদার সঙ্গে এই অবধি আড্ডা হলো। দর্শক বন্ধুরা পরেও আবার আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চয়ই। আবার আপডেট খবর আমি দিতে পারবো। আজকে নমস্কার।